ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুক্তাদির। অনেক দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত আছেন ডেমোক্রেসি জায়েজ বাংলাদেশের চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর আব্দুল্লাহ মামুন এবং দৈনিক সমকালের সহকারী সম্পাদক সাইফুর রহমান তপন। স্বাগত আপনাদের সংবাদ সম্প্রসারণে। ফিরছি আলোচনায়। আব্দুল্লাহ মামুন, আলোচনা আপনাকে দিয়ে শুরু করি। আজকে জানেন জামায়াতের নায়েবে আমির ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহির একটি কথা বলেছেন গণভোট সংক্রান্ত। উনি বলেছেন ঘি ওনাদের লাগবেই, গণভোট নিয়ে নো হাঙ্কি ফাঙ্কি। আরো একটা ধন্যবাদ। আরো একটা বিষয় হচ্ছে যে তার চেয়ে বড় কথা যে একটা ডেডলাইন জামাত থেকে দেওয়া হচ্ছে, আমি যদি ভুল না করে, থেকে 11 তারিখে, এবং কথাটা বোধহয় ব্যাখ্যা করলে অর্থটা দাঁড়ায় যে ঢাকা অচল করে দেওয়া হবে, বা সরকার বুঝতে পারবে যে জামাতের সাথে শব্দটা দুনে হাঙ্কি পাঙ্কি বলছে, জন্য আমি একটু শব্দটা চিপ ব্যবহার করার জন্য দুঃখিত, যে পাঙ্গা দেওয়ার বিষয়টা দেখতে চাইবে হয়তো জামাত, ওনার ভাষায় একটু বলার চেষ্টা করলাম। ঘটনা হচ্ছে যে এই দাবিটা জামাত করে আসছে গত 2 মাস থেকে। আমার মনে পড়ে যখনই বিএনপি রাজি হলো যে গণভোটের ক্ষেত্রে জামাতের এই দাবিটা তারা সামনে নিয়ে এসছে। আবার একই সাথে আলোচনা আছে, আমি কয়েকটা টকশোতে বলেছি, এবারও বলি, যে আমাদের যে একটা রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন আমরা আশা করেছিলাম, এবং ঐক্যমত্য কমিশনের দীর্ঘদিনে যে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ এবং আলাপ, সেটা একটা দারুণ রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের আশা নিয়ে এসেছিল। কিন্তু জামাত সহ 5টি দল, আমি ভুল না করে থাকি, তারা যখন এই আলোচনা চলা অবস্থায় বিভিন্ন জিনিস নিয়ে বা দাবি দেওয়া নিয়ে রাস্তায় গেল, আমি মনে করি যে এটা সেই সংস্কৃতির যে গতিধারার পরিবর্তন রাজনীতির, সেটি আসলে একটা কুঠারাঘাত বলে আমি মনে করি। এবং যে ভাষায় আমরা কথাগুলো শুনছি, সেটা শুধুমাত্র জামাতের ক্ষেত্রে না, অন্যান্য দলের ক্ষেত্রে প্রযোজ্য, আবারও আমাদেরকে আওয়ামী লীগ বা বিএনপির মুখোমুখি অবস্থানকে স্মরণ করিয়ে দেয়। তবে এখানে একটি বিষয় আমি হয়তোবা আমার দর্শক যারা শুনছেন, আমার মনে হতে পারে আমি বায়াস বলছি, কারণ সেদিক থেকে আমি বিএনপি এই মুহূর্তে সর্ববৃহৎ রাজনৈতিক দল, এবং তাদের প্রধান সহ অন্যান্য নেতাদের যে উপস্থাপনা, রাজনৈতিক ভাষা ব্যবহার, সেটির ক্ষেত্রে আমি অনেক পরিশীলিত এবং মার্জিত বোধ লক্ষ্য করছি, যেটা আমরা অনেক ক্ষেত্রে অন্য যে 2টি দল জামাত এবং এনসিপির ক্ষেত্রে সেটা আসলে আমি দেখছি না। এটি দুঃখজনক। আর মূল যে আলোচনাটা যেতে চাই, আমি জানি না আবার দ্বিতীয় পর্বে আলোচনা হবে কিনা, আমি 1 মিনিট একটু বলতে চাই যে আসলে তালগোলটা পাকালো সরকার। তালগোলটা এই জন্যই সরকার পাকালো যে দলগুলোর সঙ্গে, যদি এনসিপি স্বাক্ষর করেনি, অন্য দলগুলো স্বাক্ষর করলো, দুটো মেজর যখন বাস্তবায়নের রিকমেন্ডেশন গেল, দুটো মেজর ইস্যুতে সিরিয়াসলি এখন ইস্যু তৈরি হয়েছে। একটা হচ্ছে নোট অফ ডিসেন্ট, আর একটা হচ্ছে যে 270 আবার অটোমেটিক্যালি হয়ে যাবে, সেটা ট্রিগার করা। আমার জামাতের যে দাবিটা, সেটা তৃতীয় দাবি হিসেবে আমি রাখতে চাই, বা তৃতীয় একটা মুশকিল হাসান ইস্যু। কিন্তু দুটো মেইন ইস্যুতেই আসলে এই তালগোলটা পাকিয়ে গেল। এরপরে আসে যে স্পেসিফিক গণভোটে, আমার আসলে চিন্তায় কুলায় না যে গণভোটটা, যে দাবিটা আমরা শুনছি যে নির্বাচনের আগে গণভোট, 1 নম্বর হচ্ছে সেটা করার বর্তমান বাস্তবতা আছে কিনা, দ্বিতীয়ত সক্ষমতা আছে কিনা সরকারের, আইন শৃঙ্খলা বাহিনীর বা অর্থনৈতিক দিক থেকে রাষ্ট্রের, আর তৃতীয়ত হচ্ছে যে আপনি যে যুক্তিটা দেওয়া হচ্ছে যে ভোটের দিনে হয়তো বা মানুষ এই 44টা প্রস্তাব পড়ে দেখতে পারবে না, ভিতরে কি আছে সেটা বুঝতে পারবে না। আমি দুটো কথা আপনাকে বলি। অস্ট্রেলিয়ায় অ্যাবরোজিনদের নিয়ে প্রথম যখন 18 সালে একটা রেফারেন্ডাম করা হয়, তার শুধুমাত্র কোয়েশ্চেনটা ক্লিয়ার না হওয়ার কারণে কিন্তু এটা পিছিয়ে গেছে অস্ট্রেলিয়ার মতো দেশে। আর আমাদের আমি একটু আপনাকে ইন্টারাপ্ট করি। আপনি যে কথাটা বলছিলেন যে তালগোলটা আসলে বেসিক্যালি পাকালো সরকার, তা ঐক্যমত্য কমিশন এতদিন কি পাকাইলো? না, সেটাই তো বলছি, সরকার এই জন্য বলছি আমি। দেখেন, ঐক্যমত্য কমিশনের প্রধানকে, ঐক্যমত্য কমিশনের প্রধান বা চেয়ারম্যান কিন্তু আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান। আপনার কি মনে হয় উনি এখানে তপন ভাই আছেন যে আলী রিয়াজ প্রধান অন্তর্বর্তী সরকার? ঠিক আছে, কিন্তু না, তাহলে কি আলী রিয়াজের ঘাড়ে কয়টা মাথা যে উনি প্রফেসর ইউনূসের সাথে বা ইউনূস স্যারের সাথে আলাপ আলোচনা না করে এই জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন হবে এই প্রস্তাবটা দিতে পারেন উনি? আপনার কি মনে হয় উইথ মিনিমাম স্যানিটি উইথ 3 প্রেজেন্ট হিয়ার? তা এই জন্যই তো বলছি যে আপনি আলাপ আলোচনাটা সব করে, সেটা তো পুরোটাই ব্যর্থ হয়ে গেল। আপনি বললেন আমি এটা করব, এরপর আপনি যখন কিভাবে করবো বলছেন, তখন আপনি আপনার মতো করে বলে দিলেন।
আরেকটা জিনিস দেখেন, তালগোলের আরেকটা সিমটম আপনাকে বলি, সেটা হচ্ছে যে আপনি বলছেন এখন যে আপনারা 7 দিনের মধ্যে আলাপ আলোচনা করে ঠিক আছে করে আসেন, না পারলে আমরা দেখবো। এদিকে জামাত বলছে যে আমরা আসেন আলোচনা করি, 9 দল আবার বলছে যে আমরা ফ্যাসিলিটেট করি। আপনার কি মনে হয় এই 7 দিনে এদেশে উদাহরণ হয়ে আছে জলিল এবং মান্নান সাহেবের, জলিল সাহেব মান্নান সাহেবের আমরা শুনছি ট্রাম্প ওভার ট্রাম্প। সেটা আপনি তো আশা করতে পারেন না। আপনি তো তালগোলটা পাকিয়ে ফেলেন, নিজে পাকিয়ে ফেলে এখন আর বলছে যে আপনারা আলাপ করেন আগামী 7 দিন, এরপরে না পারলে আমরা দেখবো। আমার কথা হচ্ছে এই সরকারের কাছে মোটা দাগের দুটো জিনিস আমাদের চাওয়া ছিল। একটা হচ্ছে যে একটা স্বচ্ছ নির্বাচন, যেটা আমাদের দীর্ঘদিনের আকুতি। আর দ্বিতীয় হচ্ছে যে আমরা যে নয়া রাষ্ট্র বিনির্মাণের কথা বলছি, জুলাইদের শহীদদের বিনিময়ে যে আমরা রাষ্ট্র কাঠামো মেরামতের কথা বলছি, সেটাই হচ্ছে জুলাই সনদ। তা আপনি নির্বাচনটা করছেন কি করবেন না তা নিয়ে দোলাচল তৈরি করছেন জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া। এটা দুটোতেই আপনি বলছেন যে রাজনৈতিক দলগুলোর ডিসিশন নেবে, তাহলে আমরা একটু সাইফুর রহমান তপনের কাছে যাই। 10 সেকেন্ড অনেক, যে আমরা যে মাঠে যুদ্ধ করে এত মানুষের জীবন দিয়ে আহত হয়ে আপনাকে সরকারে বসালো, তাহলে কি ক্ষমতার মসনদ এনজয় করার জন্য? দুটো যে দায়িত্ব আপনাকে দেওয়া হলো, একটা সুষ্ঠু নির্বাচন এবং রাষ্ট্র কাঠামো বিনির্মাণের যে ডকুমেন্ট জুলাই সনদ, আপনি দুটোই রাজনৈতিক দলের উপর ছেড়ে দিলেন। এখন বলছেন যে আপনারা করেন, আমাকে গাড়ি বাড়ি ফ্যাসিলিটিজ এনজয় করতে দেন। ইজ দিস লাইক দ্যাট? এটা তো হতে পারে না। এই জন্যই বলছি আমি তালগোল পাকিয়ে ফেলেছি। জি, আমরা একটু সাইফুর রহমান তপনের কাছে যাই। সাইফুর রহমান তপন, আমরা শুনছিলাম ডক্টর আব্দুল আল মামুনের কথা, এবং ওনার কথা ধরেই যদি বলি যে আসলে এই গণভোট বা এত কিছু আসলে মূল জায়গাটায় ডক্টর আব্দুল আল মামুন যেটা বলছে তালগোল পাকালো সরকার। তো আমার প্রশ্নটার সাথে জামাত হঠাৎ এই গণভোট নিয়ে এতটা রিজিড হয়ে গেল, কি তাদের লাগবেই? ধন্যবাদ আপনাকে। জামাত কিন্তু স্পষ্ট করেই প্রথম থেকেই বলছে না গণভোটটা চাই। মানে প্রথম কথা হলো যেটা বলে এই সনদের যে আইনি ভিত্তি, এইটা একটা, ধরুন এটা একটা কথা, এটা একটা কথা, কিন্তু মূল বিষয় কি যে তারা তাদের মানে ক্ষমতার শেয়ার চায়। তারা এটা যদি সরলভাবে আমি বলি যে ক্ষমতার এত কাছাকাছি এসে তারা চিন্তা করবে, তারা কোনো মতেই চিন্তা করে কেন? কারণ সমস্ত পরিসংখ্যান বলছে যে আমাদের যে ভোটের যে পার্সেন্টেজ কিন্তু আমি কোথাও দেখি কোন পর্যবেক্ষকের লেখায়, কোন পর্যবেক্ষকের বক্তব্যে, কোন মিডিয়াতে এ পর্যন্ত যত আলোচনা হয়েছে ভোটের শতাংশ নিয়ে বিএনপি জামাত, আমি দেখিনি যে বলেছে যে জামাতের ভোট 10% থেকে সেটা 30% হয়েছে, 40% হয়েছে, এরকম কেউ কিন্তু বলছে না। সেটা ফলে সেটা হলো যে বর্তমান যে বর্তমান সিস্টেমে কিন্তু জামাত খুব বেশি মানে লাভবান হবে না। অর্থাৎ মানে লিমিটেড সিটে তাদেরকে জিততে হবে। যেটাতে মাঝখানে যে কথা উঠেছিল যে জাতীয় পার্টি যদি ইলেকশন করার সুযোগ পায় এবং যদি তাদের সাথে লোকাল ভোটার যারা তাদের এক ধরনের মানে কানেক্ট তৈরি হয়, তাহলে কিন্তু এখানে অন্যরকম কিছু হতে পারে। এই আশঙ্কা কিন্তু অনেকেই করছিল। বিরোধী দলের সেটাও তাদের কাছ থেকে ঠিক করবে। তো এই তারা স্পষ্ট করেই বলছে যে পিয়ার না হলে আমাদের চলবে না, পিয়ার লাগবে অন্তত পক্ষে। যে জায়গায় এসে ঠেকছে যে উচ্চ কক্ষ, এই উচ্চ কক্ষে পিয়ার হলে তারা মনে করে তাদের এক ধরনের নিয়ন্ত্রণ থাকবে বা তাদের এক ধরনের মানে অন্তত বিএনপি কে আটকানোর জন্য, বিএনপি যদি ক্ষমতায় যায় আটকানোর মতো ইনস্ট্রুমেন্ট তার হাতে থাকবে। এইরকম কোনো কিছু ছাড়া ইলেকশনটা এভাবে করে, তাহলে সে মনে করতেই পারে যে কোনো লাভ হবে না। সেটা এই জন্যই আপনি জামাতের কাছ থেকে এই ধরনের এরকম কথাবার্তা শোনা যাচ্ছে, এবং সার কোনো ঠিক ঠিকানা নাই। আপনি দেখতে পাচ্ছেন যে তাহের সাহেব কিছুদিন আগে আরেকটি দিকেও আমার কাছে মনে হচ্ছে যে দলগুলোর মধ্যে কিছু মানুষকে এরকম সেট করে দেওয়া হয়, তারা এই কাজগুলো করবে। তারা মানে ওই যে আমরা যখন আন্দোলনের সময়
সামনের সারির জায়গা পাওয়ার জন্য, সামনের সারিতে জায়গা পাওয়ার জন্য নেতাদের মধ্যে ভীষণ কম্পিটিশন হতো ছাত্রদের নেতাদের মধ্যে। তখন বড় সংগঠনগুলো করতো কি, তারা তাদের দু একজনকে সেট করে রাখতো। ছিল কি, ছিল ছোট সংগঠনের কোনো নেতা যদি সামনে থাকতো, তার জুতাতে বা স্যান্ডেলে গিয়ে পা রাখতো, পা রাখলে উনি চিৎকার করতো সে। বেয়াদবি করার জন্য একজনকে সেট করা, সেটা দেখতে পাচ্ছি। এই যে জামাতের একজন দেখবেন এরকম একজন দুজন আছে এনসিপিতে, সব ডেলিভারি দেয় যেগুলো তারা কথা বলে, এবং বিএনপি সম্পর্কে এমন সব কথাবার্তা বলে, আওয়ামী লীগের লোকজনও এই ভাষায় কথা বলে নাই। তাহের সাহেবের এই কথা যে এই যে তাকে মনে হয় সেটই করা হয়েছে এই জন্য যে এক ধরনের মস্তান সুলভ আচরণ করার জন্য, মস্তান সুলভ কথা বলার জন্য। আমরা একটু আগে জেনেছি সাইফুর রহমান তপন যে ডক্টর আব্দুল আহমদ তাহের মির্জা ফখরুল সাহেবকে ফোন দিয়েছেন, আলোচনায় বসার জন্য আহ্বানও জানিয়েছেন। জি, মনে হয় না, আজকে মনে হচ্ছিল, আজকে ধরুন জামাতের আমিরের যে বক্তব্য, সে বক্তব্যটা শুনে আমার কাছে, এবং তাদের যে এই চেষ্টা, তারা আপনার বলছে ভাসিয়ে দেবে। জি সাইফুর রহমান তপন, আমরা এসে শুনবো, আমাদের একটা বিরতির সময় হয়েছে, বিরতি থেকে এসে শুনবো। প্রিয় দর্শক, সংবাদ সম্প্রসারণের একটি বিরতির সময় হয়েছে, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত সংবাদ সম্প্রসারণে। আমাদের সাথে আছেন ডক্টর আব্দুল আল মামুন এবং সাইফুর রহমান তপন। ফিরছি আলোচনায়। ডক্টর আব্দুল আল মামুন, আজকে বিএনপি নেতা রিজভী বলেছেন অবাধ ও সুষ্ঠু নির্বাচন জামায়াতের কাছে গুরুত্বপূর্ণ না, ক্ষমতা হাতে নেয় তাদের মূল লক্ষ্য। এবং যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম আসলে গণভোট, এই গণভোট জামায়াত চাচ্ছে নির্বাচনের আগে, বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে নির্বাচনের দিন গণভোট। জি, একটু শুনতে চাই। যদি সাবস্টেন্স নিয়ে কথা বলি মনিক, তাহলে এই যে আমি যেটা বলছি যে ৭৪টা বিষয়ে ৪৪টা বিষয়ে গণভোট হবে, আপনার কি মনে হয় আমাদের যে আর্থসামাজিক অবস্থা, সারা দেশের মানুষের যে অ্যাওয়ারনেস এই ইস্যুগুলো নিয়ে, তারা পড়ে এটা ভোট দিবে, এটা কি আপনার মনে হয়? সম্ভবত বিষয়টা সেরকম না। এবং ইনফ্যাক্ট আপনিও যখন এটাতে ভোট দিতে যাবেন, তখন আপনিও ৪৪টা আবার ওখানে গিয়ে পড়বেন কিনা বা সেটাকে আপনি বুঝবেন কিনা, সেটা একটা প্রশ্ন। আর যেটা একটু আগে তখন একটু টাচ করলেন যে গণভোট আয়োজনের আগে তার একটা টার্ম ঠিক করতে হয়, প্রশ্নটা ঠিক করতে হয়, এটা নিয়ে অ্যাওয়ারনেস তৈরি করতে হয়। তা আপনি যে গণভোটটা নভেম্বরের আগামী সপ্তাহেই আপনার, আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে বা আর্গুলি দ্বিতীয় সপ্তাহে আপনি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে, এর আগে আসলে কি সময় আছে আপনার গণভোট আয়োজনের? এই প্রশ্নটার আগে সুরাহা হওয়া দরকার। দ্বিতীয় হচ্ছে যে আপনি যখন যেটা বিএনপি বলছে যে গণভোটটা নির্বাচনের দিন, আইডিয়ালি সেটাও কিন্তু একটা ডিফিকাল্টি তৈরি হতে পারে, কিন্তু আমি তারপরেও বিএনপি এটাকে অ্যাপ্রিসিয়েট করি এই জন্য তারা এটাকে মেনে নিয়েছে, বলছে ঠিক আছে গণভোটটা নির্বাচনের দিনে হোক। তখন সেখানে প্রশ্ন আসবে আবার যে তখন কি তাহলে পড়ে মানুষ বুঝে পড়ে এই তাদের মতামতটা দিতে পারবে? সেটাও সম্ভবত না। ধরে নিলাম যে গণভোট আপনি ধরেন কথার কথা আগামী সপ্তাহে গণভোট হলো বা তার এক সপ্তাহ পরে হলো, আমার যে প্রথম আর্গুমেন্টটা যে এটা আসলে জনগণের কাছে এখনো দুর্বুদ্ধ, এটা আপনার আমার কাছে পুরোটা পরিষ্কার নয়। জনগণ এটা কি বুঝবে? এটা একটা, তার মানে গণভোটটাকে খুব বেশি গুরুত্ব দেয়া, সেটা আমি বরং গুরুত্ব দিতে চাই যে গণভোট হলো, এরপরে পার্লামেন্টারি ডিবেটটাকে আমি গুরুত্ব দিতে চাই। তারপরে কারণটা হচ্ছে যে আপনি পার্লামেন্টের সভরেন্টি যেমন হ্যাম্পার করতে পারেন না, একইভাবে কনস্টিটিউশনের রিফর্ম আপনি অটো ট্রিগার করবে এটাও বলতে পারেন না। তাহলে কিন্তু আমাদের যে সংবিধানের মূল যে মন্ত্র বা সংবিধানের মূল যে চাবিকাঠি, একজন নাগরিক হিসেবে আমি যদি আপনার কাছে জানতে চাই, আপনার কাছে কি মনে হয় গণভোটটা কখন হলে হওয়া উচিত? আমি প্রথম কথা হচ্ছে গণভোটের আপনি যখনই করেন না কেন, গণভোটের পরে সংসদে আমি আলোচনাটা দেখতে চাই। এখন যে গণভোটটা কখন করতে চাই, বর্তমান বাস্তবতার বিবেচনা, সেটা সময়, অ্যাওয়ারনেস তৈরি, কস্ট, আর্থসামাজিক অবস্থা সবকিছু মিলে আমি মনে করি না নির্বাচনের আগে গণভোট হতে পারে, ফেব্রুয়ারির আগে গণভোট হতে পারে। আর মন্দের ভালো যেটা হতে পারে, মানে গণভোট হতে পারে, মন্দের ভালো যেটা হতে হবে একসাথে হলেই বড় একটা মন্দের ভালো অবস্থা। আচ্ছা, যে ইস্যুটা আসলে সংবিধানেও নাই সেটাও হওয়া উচিত, আপনার কাছে এইটা মনে হয়? এটা ওইটা তো অন্য একটা ডিবেট, তখন তো অন্য প্রশ্ন আসবে আপনার যে আপনি এটা করতে পারেন কিনা, একটা অধ্যাদেশ জারি করে, এটা অনেক বড় ডিবেট। আমি একটা প্রশ্ন রেখে যাই, ধরলেন আপনি গণভোট করলেন,
আপনি সংসদকে বললেন স্পেশাল, মানে এই যে আমরা মামুন সাহেব যে ধরলেন কিন্তু যে জিনিসটা আসলে কনস্টিটিউশনে নাই, সেই জিনিসটা দিয়ে আমি মানতেছি বা আমিও চাচ্ছি, মানে কেন? আমি তো ওইটার দিকেই যাচ্ছিলাম। আপনি বেসিক্যালি এটা বাধ্য করার একটা, আপনাকে ঘাড়ে ধরে এটা করার একটা প্রক্রিয়া আছে। ডক্টর কামাল হোসেনের একটা অনুষ্ঠান ছিল, সেটা টাইটেল আমি ভুলে গেলাম। ওখানে উনি বলছেন যে জনগণের মতামত ছাড়া সংবিধান পরিবর্তনের ক্ষমতা কারণ নাই। এখন ধরে নিলাম যে আপনি গণভোট করলেন, একটা মতামত নিলেন, এখন আবার আপনি সংসদে আবার আলোচনা করবেন, তাহলে আরেকটা গণভোট করতে হবে না? যেন আপনি আগেই গণভোটটা করলেন, তাহলে সংসদে আলোচনা করার দরকার কি আপনার? জি, আমরা সাইফুর রহমান তপনের কাছে যাই, আমরা আবার ফিরবো। জি গণভোট করে শেষ করে দেন আপনি। জি সাইফুর রহমান তপন, আপনার কাছে আমার একটা এলোমেলো অবস্থা। জি, একই প্রশ্ন। না, আপনি আমার কি কাছে চান, মনে হয় যে আপনার ওপিনিয়নটা জানতে চাই আসলে গণভোট নিয়ে। না, সিম্পল বিষয় এটা। আমার কাছে মনে হয় যে বিএনপি যেই কথাগুলো তারা কমিশনের আলোচনায় যে যুক্তিগুলো তারা উপস্থাপন করেছিল, সেগুলো তো অনেকগুলোই নাই, আমরা ভিডিও তো দেখেছি সেগুলো। তো ওই জায়গাটাতে বিএনপির আসলে স্ট্যান্ড করা দরকার ছিল, এটা আমি মনে করি। সেটা যেমন আপনার গণভোট সংবিধানে নাই, যদি আপনি সংবিধান মানেন তাহলে আপনাকে সাংবিধানিক ধারা মেনেই পরিবর্তনটা করতে হবে আপনাকে। এখন এখানে তারা কি বলছেন, যুক্তি দিচ্ছেন যে তারা বিশ্বাস করেন না। এখন এই বিশ্বাসের তো কোনো ওষুধ নাই। আপনি একটা আপনি বলছেন যে জনগণকে বিশ্বাস করেন, তো জনগণ তো দলকে মাধ্যমে ক্ষমতায় নিচ্ছে, সেই দলটা কি পরিবর্তন, অর্থাৎ এখনকার প্রতিশ্রুতি কি রাখবে না বিশ্বাস করেন না, ফলে কি গণভোট করতে চাচ্ছেন, আগে করতে চাচ্ছেন, আবার মন খুলেও আপনি বলছেন না যে রাজ্য তো কিন্তু আপনি এই যে এখানে সনদ বাস্তবায়ন আদেশ তার যে খসড়া মিডিয়াতে যতটুকু এসছে সেটা পড়লে বোঝা যায় এই পাশ হলে এটা আপনার করে উপদেষ্টার মাধ্যমে বেআইনি সংবিধান অনুসারে প্রত্যেকটা ধাপ হবে বেআইনি, এবং তখন সংবিধান হবেই না। এটা একটা পাতার মতো হয়ে যাবে। সেটা সংবিধান আমরা ছুড়ে ফেলে দিতে চাই, কোনো কিছু করবো, সেটার জন্য আপনারা জনগণের কাছে যান, তারপরে দেখি জনগণ। আমাদের হাতে যদিও বেশি সময় নাই, আমি একটু অল্প করে জানতে চাই। নাচুরপানি মার্কা নিজের সুবিধার মতো কথাবার্তা বলি, পানিতে ভরা করা হচ্ছে। আমি যে কথাটা এর আগে বলছিলাম যে বিএনপি পজিশনটা আমার কাছে মনে হচ্ছে বিএনপি আর দিতে এমন জায়গায় আসছে বিএনপি যে তার কিন্তু আর ছাড় দেওয়ার জায়গা নেই। এখন তো সে 9 দলের মানে এটা কি এরকমই সাইফুর রহমান তপন? আমি একটু জানতে চাচ্ছি যে গণভোট নিয়ে বিএনপির একটা কম্প্রোমাইজ, ঠিক আছে, যে জিনিসটা সংবিধানে নাই, আর জামাতের একটা রিজিড অবস্থান। তার মানে কি, যে একটা দল সে জানে যে ইলেকশন হলে সে মেজরিটি দিয়ে পাওয়ারে আসবেন, সো তার জন্য নির্বাচনটা খুব তাড়াতাড়ি দরকার, এই জন্য এই জায়গার কম্প্রোমাইজের ইস্যু। আর আরেকটা দল জানে যে সে নির্বাচন হলে সে আসলে ক্ষমতায় মেজরিটি নিয়ে আসবে না। এই কি? জি বলেন। জনগণের মুডটা কি? জনগণের মুড কিন্তু ইলেকশন চায়, জনগণ ট্রানজিশন চাচ্ছে, গভর্নমেন্ট। এটা আমি বিএনপির পজিশনটা ভালো মনে করি এই জন্য যে বিএনপি যে এখন স্ট্যান্ড করে আছে, তার পজিশন আছে, কারণ বুঝতে পারছে যে তো এক ধরনের ইলেকশন মোডে চলে গেছে। আমাদের শেষ করতে হচ্ছে আজকে, আমরা এই ইস্যু নিয়ে আবার আলোচনা করব কোনো একদিন। ধন্যবাদ ডক্টর আব্দুল আল মামুন, ধন্যবাদ সাইফুর রহমান তপন। প্রিয় দর্শক, এই ছিল সংবাদ সম্প্রসারণে। জিবিসি সঙ্গেই থাকুন।